স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরে সিরিজ হেরেছে টাইগাররা। তানজিম সাকিব বলছেন দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে ছিল কমিটমেন্টের অভাব, তবে সবার চোখ শেষ ম্যাচটায় জয় দিয়ে সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে পা রাখতে চায় টিম টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ব্যাক টু ব্যাক দুইটা হার। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বড্ড বেশি হতাশ হওয়াটাই স্বাভাবিক। যেই ম্যাচটাই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর দরকার ছিল সেই ম্যাচটাই বাজেভাবে হেরে গেল। ম্যাচ শেষে ক্রিকেটাররা অনেক বেশি হতাশ। ঘাসের মধ্যে গা হেলিয়ে বসে থাকতে দেখা গেছে তানজিদ তামিমকে। দারুণ ব্যাটিং করছিলেন কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি। ব্যাটিং কোচ সালাউদ্দিনও অনেক বেশি হতাশ, একেবারেই চুপচাপ হয়ে গেছেন। মেহেদী মিরাজও কথা বলতে পারছিলেন না, কারণ এই ম্যাচটা আসলে তারা পারফরমেন্স দিয়ে এই কথাটা বলতে চাইছিলেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই। যে ম্যাচটা আসলে সন্ধ্যা নাগাদ শেষ হওয়ার কথা, সেই ম্যাচটা সূর্যের আলো থাকতে থাকতেই শেষ হয়ে গেছে। ৭৯ বল আগেই আসলে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজটাই নিশ্চিত করে ফেলেছে। কেন এমন হার, তার ব্যাখ্যাটা দিয়েছেন তানজিম হাসান সাকিব। সাকিব, ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হেরে বাংলাদেশ আসলে সিরিজ থেকেই ছিটকে গেল। ঠিক আগের ম্যাচটা ঠিক যেভাবে আসলে বাংলাদেশ দল প্র্যাকটিস করছিল, আমরা আশা করছিলাম একটু বেটার ব্যাটিং। মানে প্রবলেমটা আসলে কোন জায়গাটায় হয়েছিল? টসটা হারাটা বা উইকেটটা রিড করতে না পারাটা, মানে একদম ছোট করে যদি বলেন যে কোন কারণে আসলে বাংলাদেশের ব্যাটিং কলাপস করলো টপ অর্ডার? না, আপনি যদি দেখেন ফার্স্ট ম্যাচে আমরা অসাধারণ ব্যাটিং করছি, খুবই ভালো ব্যাটিং করছে ব্যাটসম্যানরা। আর এই ম্যাচে আমার মনে হয় আমরা একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। আমার মনে হয় ওই জায়গাতে আমরা কোলাপস করছি। আমরা যদি ব্যাক টু ব্যাক উইকেট না দিতাম, যদি ব্যাটসম্যান আরেকটু পার্টনারশিপ বা আরেকটু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করতো, তাহলে হয়তো আমরা আরেকটু ভালো স্কোর করতে পারতাম আজকে। সাকিব, একটা বড় গ্রুপ কিন্তু নেই আপনাদের, সিনিয়র গ্রুপ যেটাকে বলে আসলে, আর ট্রানজিশন একটা পিরিয়ড চলছে, আপনারা আছেন। মানে ড্রেসিং রুমে আসলে কি কথা হয় ঠিক এই সময়টায়? কিভাবে আসলে দলটাকে সাপোর্ট করা যায় বা দলটাকে আসলে ঠিক আগের মতো আগের শেপে ফিরিয়ে আনা যায়? মানে আপনারা কিভাবে কি ধরনের কথাবার্তা হয় আসলে ড্রেসিং রুমে? আপনাদের মেসেজটা কি থাকে? যে ড্রেসিং রুমে আমরা সবসময় চেষ্টা করি পজিটিভ কথাবার্তা বলার। আর আমরা এখন যারা আসছে এখানে, যে 15 জন আসছে, এই 15 জন আমরা বিলিভ করি 15 জনই বেস্ট, এবং এই 15 জন যদি তাদের বেস্টটা দিতে পারে, আমরা মনে করি যে আমরা যে কোনো দিন জিততে পারবো ইনশাল্লাহ এই টিমের সাথে। আমরা কখনো এরকম চিন্তা করি নাই যে উনি নাই বা ইনি থাকলেও তার একটু ভালো হইতো, এরকম মেন্টালিটি আমাদের মধ্যে নাই। আমরা যারা আছি তারাই চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। আমার পেছনে যে স্কোরবোর্ডটা দেখছেন, সেই স্কোরবোর্ডে বাংলাদেশের হতাশার গল্পটা এখনো লিখা। ম্যাচ শেষ হবার পরও শেষ ম্যাচটায় বাংলাদেশের হারানোর কোনো কিছু নেই, কিন্তু পাওয়ার কি আছে? তানজিম হাসান সাকিব বলছেন ঠিক এই জায়গা থেকে যেই ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো শুধরে তারা আসলে ঘুরে দাঁড়াতে চায়। ঘুরে দাঁড়ানোটা আত্মবিশ্বাসের জন্য, আর সেটা হচ্ছে টি-20 সিরিজে বাংলাদেশ যাতে ভালো করতে পারে। সেই আত্মবিশ্বাসটা সেন্ট কিটস থেকে তানজিম সাকিবরা সেন্ট ভিনসেন্ট পর্যন্ত আসলে নিয়ে যেতে চান। আমরা লাস্ট ম্যাচে আমরা জিতে আমরা আবার কনফিডেন্ট নিয়ে টি-20 সিরিজের মধ্যে প্রবেশ করবো, এটা আমাদের বিশ্বাস। আর থার্ড ম্যাচটা আমরা অবশ্যই কামব্যাক করতে হবে আমাদের, তাছাড়া আর কোনো উপায় নেই। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। তানজিম সাকিব 45 রান, দারুণ একটা ইনিংস খেলেছেন। আপনাকে আমরা মানে আপনি যখন আন্ডার 19 ছিলেন, অনেকে ভাবছিলাম যে বাংলাদেশে একজন পেস বোলিং অলরাউন্ডার আসছে। ব্যাটিং নিয়ে কি কাজ করছেন বা ব্যাটিংয়ের ইমপ্রুভমেন্ট আসলে কিভাবে করার চেষ্টা করছেন, বা আপনিও কি ভাবছেন কিনা যে বাংলাদেশে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব, সেটা আপনি আসলে মেটাতে পারেন বা সেই স্বপ্নটা দেখছেন? আমি সবসময় চেষ্টা করি টিমের যখন দরকার হবে তখন যাতে ভালো ব্যাটিংটা করতে পারি। আমার মাইন্ডসেট কখনো এরকম কাজ করে না যে আমি একজন ভালো অলরাউন্ডার হব বা এরকম কিছু, বাট আমি চেষ্টা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করব। সেটা প্র্যাকটিস হইতে পারে, সেটা ম্যাচ হইতে পারে। তো আজকে একটা সুযোগ আসছে, আমি চেষ্টা করছি রিয়াদ ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য, আর নিজের স্ট্রং জোনে আমি যে বলগুলো পাইছি ওগুলো শর্টস খেলা ট্রাই করছি। নাহিয়ান বিন জসিম, ৭১, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ। কেবল কি সিনিয়র হলেই পাওয়া যায় অধিনায়কত্বের দায়িত্ব? প্রয়োজন হয় না পারফরম্যান্স? টাইগার ক্রিকেটে এ যেন এখন হয়ে গেছে অলিখিত নিয়ম। টানা অফ ফর্মে থাকলেও লিটন দাসের কাঁধেই উঠছে কাপ্তানের দায়িত্ব, কিন্তু কেন? জানার চেষ্টা করেছেন মাহমুদুল হাসান সজীব। বাংলাদেশ দল টি-20তে কতটা দুর্বল আর অসহায়, এমন প্রশ্নের উত্তর পেতে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। একটু এই পরিসংখ্যানের দিকে তাকান, তাহলে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কখনো 4, কখনো 2 কিংবা 1,
হয়তো কালে ভদ্রে 40। এসব গেল কয়েকটা ইনিংসে লিটন দাসের রান। অভিজ্ঞ এই ক্রিকেটার যেখানে রানই পাচ্ছেন না, সেখানে কি করে সামলাবেন নেতৃত্বের ভার? প্রশ্ন ওঠা কি খুব স্বাভাবিক নয়? কিন্তু কিছুই যে করার নেই, কারণ মন্দের ভালো বলতে লিটনই একমাত্র ভরসা বিসিবির। ইনজুরি সহ পারিবারিক ইমার্জেন্সির কারণে অনেক ক্রিকেটারই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে পারছেন না। ফলে অনেকটা বাধ্য হয়ে 15 সদস্যের দলে কয়েকটা রিপ্লেস দিতে হয়েছে বিসিবিকে, যেখানে ক্যাপ্টেন ইস্যুটা বেশ দৃষ্টি কাড়ে। গেল এক বছরে 19 ম্যাচ খেলে মাত্র 20 গড়ে 333 রান লিটনের অ্যাকাউন্টে। ব্যাটিং করেছেন মাত্র 104 স্ট্রাইক রেটে। এমন একজনকেই বিসিবি খুঁজে নিয়েছে যিনি পুরো ক্যারিবিয়ান সিরিজে সুপার ফ্লপ। অথচ এই লিটনকেই অফ ফর্মের জন্য সাদা বলের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছিল। আর এখন সেই লিটনেই শেষ ভরসা। অদ্ভুত, যেন সিনিয়র কোটায় দলে শুধু টিকেই রইলেন না, অধিনায়কত্ব করারও সুযোগ পেয়ে গেলেন লিটন। বাংলাদেশ দল কেন টি-20তে পিছিয়ে, এর উত্তর বুঝতে হলে বলতে হয় এত বছরেও বিসিবি একজন লিটনের বিকল্প বের করতে ব্যর্থ। তাই সেখানে টি-20তে ভালো কিছু আশা করা তো বিলাসী ব্যাপারই বটে। এখন দেখার বিষয়, একদিকে উইকেট কিপিং, সেই সঙ্গে অফ ফর্মের বৃত্ত, এসব সামলে কিভাবে নেতৃত্বের ভার সামলান লিটন। মাহমুদুল হাসান সজীব, ৭১। তরুণ ব্যাটারদের ঝড় উঠেছে সিলেটে। জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরের প্রথম দিনে স্পটলাইটে জিসান, আরিফুল, আজিজুল, তামিম ও হাবিবুর সোহান। তরুণদের উইলোবাজি দেখে খুশি বিসিবি টুর্নামেন্ট কমিটির ইনচার্জ মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক এই প্রধান নির্বাচক বলছেন, বিপিএল এর পাশাপাশি এনসিএল টি-20-র ঘাটতি কাটবে বাংলাদেশ টি-20 দলে। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। আইপিএলে ম্যাককালাম, এনসিএলে জিসান। 16 বছর আগে কলকাতার জার্সিতে কিউই ওপেনারের 4 ছক্কার বৃষ্টি আইপিএলের হাইপ তুলেছিল বেশ। জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরটাও দারুণ টেক অফ করলেন সিলেটের জার্সিতে 52 বলে শতক হাঁকানো জিসান আলম। যদিও চেজিংয়ে নেমে ঢাকা বিভাগের আরিফুলের ম্যাচ সেরা 46 বলে 94 রানের টর্নেডো ইনিংস। পাইপলাইনের ক্রিকেটারদের হিংস্র রূপ দেখে বড় স্বপ্ন দেখছেন সাবেক প্রধান নির্বাচক, বর্তমানে বিসিবির টুর্নামেন্ট কমিটির ইনচার্জ মিনহাজুল আবেদিন নান্নু। আপনারা দেখেন আজকে কিন্তু 200 রান হয়েছে, চেজিং হয়েছে। এই এক্সাইটিং ক্রিকেটগুলি হলে কিন্তু দর্শকদের আকর্ষণটা কিন্তু আসবে। এটা তো অবশ্যই আমরা চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মটা ইয়াং প্লেয়ারদের জন্য যাতে একটা বিরাট অপরচুনিটি আসে, এবং এই ফরম্যাটের আর কোনো কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের জন্য নাই বিপিএল ছাড়া। তো এটা কন্টিনিউয়াস এই প্রসেসের মধ্যে থাকলে ইনশাল্লাহ আশা করি যে কিছু প্লেয়ার, এমন প্লেয়ার পারফর্মার পাওয়া যাবে যেটা আমাদের ইন্টারন্যাশনাল এরিনার জন্য কাজে লাগবে। দীর্ঘদিন প্রধান নির্বাচক ছিলেন, বেশ কটা টি-20 বিশ্বকাপে দল বানিয়েছেন। ছোট ফরম্যাটের বড় মঞ্চে বরাবরই ব্যর্থ হয় টিম বাংলাদেশ। বাংলার টি-20 দলে ঘাটতি কোথায়? সেই রকম ক্রিকেটার কি এনসিএল এর মঞ্চ থেকে মিলবে? টি-20 ক্রিকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাওয়ার হিটিং। তো এখানে এই জায়গায় কিন্তু অনেকগুলি ল্যাকিংস ছিল আমাদের। পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা এবং ডেথ ওভারগুলিটা ইউটিলাইজ করা, মাঝখানে কিছু কিছু জায়গায় আপনার 4-5টা উইকেট পড়ে যায়, তারপরে 6-7 নম্বর ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেটগুলি রোটেট করা, এই জায়গাগুলিতে যথেষ্ট ল্যাকিং ছিল। যেহেতু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে টি-20 এক্সপিরিয়েন্সটা দিতে পারিনি, কারণ আমাদের এই ফর্মেটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই। তো আপনার যখনই রিজিওনাল জায়গাগুলিতে আমাদের যত বেশি টি-20 ক্রিকেট হবে, এই এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের, তখনই আপনি কিন্তু নাম্বার অফ পারফর্মার পাবেন। তখন কিন্তু ইন্টারন্যাশনাল এরিনায় প্লেয়ারদের লেকিংসগুলি কিন্তু প্রোভাইড করা যায়। তো সেই জায়গায় ওই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। এখন যেহেতু এই ফর্ম্যাটটা শুরু হয়েছে, এটা যদি কন্টিনিউ যদি প্রতি বছরই ঠিক রাইট টাইমে যদি করা যায়, এবং আমাদের যারা ন্যাশনাল পুলের যে খেলোয়াড়রা আছে সবার অংশগ্রহণ করা যায়, তো আমার মনে হয় যে ইয়াংস্টার থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার সবার সম্মিলিতভাবে একটা ভালো কিছু ফিডব্যাক এখানে আশা করা যায়। বেশিরভাগ সময় স্লো টার্নিং উইকেটে খেলায় বড় শটে অনভ্যস্ততা তৈরি হয় বাংলার ব্যাটারদের। সিলেটের পিচে রান আছে, নান্নু মনে করেন সাহস বাড়বে সবার। অবশ্যই অভ্যাসটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রসেসটাই আমরা চাচ্ছি যে এটা কন্টিনিউ প্রসেসে থাকলেই তো প্লেয়ারদের
স্ট্রাইক রেট বাড়বে এবং বোলারদের জন্য হার্ড ওয়ার্কটা শুরু হবে, স্পেশালি ডেথ ওভারগুলিতে বল করা এবং ইনিশিয়ালি পাওয়ার প্লেতে বল করা। তো কন্টিনিউস ভালো উইকেটে খেলার জন্য এই বছরে আমরা চাচ্ছিলাম যে ডিফারেন্ট ভেন্যুতে যাতে খেলা হয়, যাতে উইকেটের স্ট্যান্ডার্ডটা যাতে একই রকম থাকে। তারপর এটা ডিফিকাল্ট, কারণ কন্টিনিউ 24 তারিখ পর্যন্ত এখানে খেলা হবে, তারপরও উইকেট নিয়ে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে একটা। সাইফুল রূপক, ৭১, সিলেট। বাংলাদেশ ট্যুরে প্রথমবারের মতো ভক্তদের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি। সকালে লাবণী পয়েন্টে 5 ঘন্টা ব্যাপী চলে ট্রফি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস। তবে অনেকেই আবার ছবি তোলার বাইরে সমুদ্র দর্শনকেই বেছে নিয়েছেন, সাথে রেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে টাইগারদের কাছে মিশ্র প্রত্যাশা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। একটা ট্রফি যাকে ঘিরে কক্সবাজারে দেখা গেল বিপরীতধর্মী ছবি। এক দলের মাঝে ট্রফি ঘিরে ব্যাপক উচ্ছ্বাস, সামনে পেছনে যে যেদিক থেকে পারে ছবি তোলায় সবার ব্যাপক প্রয়াস। আবার ওই একই সময় আরেক দল রীতিমতো উদাসী, কিসের শিরোপা কিসের আইসিসি, পেছনে যাই হোক তাদের কাছে সমুদ্র দেখাই মূল প্রায়োরিটি। কক্সবাজারে এমন বিপরীতধর্মী অবস্থা দেখা গেল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শন ঘিরে। যে ট্রফি বাংলাদেশ কখনো জিততে পারেনি, ভবিষ্যতে জিতবে তারও কোনো ঠিক ঠিকানা নাই, সেটা নিয়ে মানুষের মাঝে মিশ্র অনুভূতি থাকবে, সেটাই তো স্বাভাবিক। তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে সেলফি কম তোলা হয়নি। ছবি ওঠানোর পাশাপাশি ভিডিও বানানো কিংবা ভিডিও কলে প্রিয়জনকে ট্রফি দেখানো, সবই চলেছে সমান তালে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভ্রমণের তৃতীয় দিনে কক্সবাজারের লাবণী পয়েন্টে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলে এই ডিসপ্লে। তারও আগে সকালে সাম্পানের ওপর এক ছোট ফটোশুটও করেছে বিসিবি ও আইসিসির অফিসিয়ালরা। কেউ কোনো ধরনের ঝামেলা যাতে না পাকাতে পারে, তাই সিকিউরিটিও ছিল টাইট। যে ট্রফির জন্য 8 দলের ধুমধুমার লড়াই শুরু হবে 2 মাস পর, তাকে পেয়ে ক্রিকেট ভক্তদের কেউ কেউ আবেগপ্রবণ হয়েছেন, কেউ বা আবার বাস্তববাদী কথাও শুনিয়েছেন। নিউজে বা পেপারে দেখে এসেছি, কিন্তু আজকে সরাসরি দেখতে পেরে আমার খুবই অত্যন্ত গর্ববোধ হচ্ছে। অনেক প্রত্যাশা রাখি যে ভালো খেলবে আমাদের টাইগাররা, এটাই চিন্তা করতেছি। আর এমন না যে তারা ট্রফিটা এখানেই রাখবে, এত প্রত্যাশা নেই, তারা ভালো খেলুক, এটাই চাই। চ্যাম্পিয়ন্স ট্রফির কক্সবাজার অধ্যায় শেষ, এবার ঢাকা পর্ব শুরু হবার পালা, যেখানে বৃহস্পতিবার ও শুক্রবার 2 দফায় শিডিউল ফিক্সড করেছে বিসিবি। বৃহস্পতিবার পান্থপথে ক্রিকেটের এই প্রিমিয়াম ট্রফি দেখবেন ক্রিকেট ভক্তরা, আর শুক্রবার মিরপুরের শেরে বাংলায় ট্রফি ডিসপ্লে হবে শুধু ক্রিকেটার, বিসিবি কর্তা, সংগঠক ও গণমাধ্যমের জন্য। 8 দেশের মাঝে এরই মধ্যে আফগানিস্তান সফর শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অবস্থান করছে বাংলাদেশে। এরপর এর পরবর্তী গন্তব্য সাউথ আফ্রিকা। এভাবে 26 জানুয়ারি পর্যন্ত 8 দেশ ঘুরে ট্রফির প্রত্যাবর্তন হবে পাকিস্তানে। পার্থবণিক, ৭১। দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে ফুটবল, মাঠে থাকবে খেলা। সেই পথে চলার শুরুতে বাফুফে 29টা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে। রেফারিদের জন্য নতুন একাডেমি ও বেতন বাড়ানো সহ বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্ণব বাপি রিপোর্ট। পড়াশোনায় সবার গভীর মনোযোগ, 4 বছরের বিশাল সিলেবাস, পাতা উল্টিয়ে শেষ করা দায়। কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে হবে শেষ, তার মধ্যেই তৈরি হচ্ছে নতুন নতুন ইস্যু। বাফুফের সভাপতি সবাইকে নিয়েই ঢেউয়ের সাগর পাড়ি দিতে চান। ফুটবল মাঠে রাখতে কত কি পরিকল্পনা। বাফুফের কার্যনির্বাহী কমিটির এটা দ্বিতীয় সভা। 29টা ডিএফ এর কমিটিকে বিলুপ্ত করতে করেনি কোনো দ্বিধা। কাউন্সিলরশিপ করেছে বিগত কমিটি এবং বিগত তারা সব কিছু কনফার্ম করে দিয়ে গেছে। আমরা ইলেকশন করছি, ইলেকশন করে এসে আমাদের প্রেসিডেন্টের একই কথা যে ফুটবল মাঠে আসবে, ফুটবল মাঠে রাখতে হবে, ফুটবল জেলায় জেলায় চালাতে হবে। অভিজ্ঞদের ভালোই জানা, ফুটবলে শর্টকাট বলে কিছু নেই। দেশের সামগ্রিক ফুটবলের চিত্র বদলাতে হলে প্রতিটা ডিপার্টমেন্টকেই কাজ করতে হবে সমান তালে। চূড়ান্ত করা হয়েছে বাফুফের সাব কমিটিগুলোকে। আমাদের যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিগুলোর আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, আমাদের বাফুফের সম্মানিত চেয়ারম্যান তাবিদ আউয়াল সাহেব, উনি নিজে ওনার হাতে এটা রেখেছেন। অতএব এই ব্যাপারে
আমাদের বলার কিছুই নাই, উনি এই ব্যাপারে সিদ্ধান্ত আমাদেরকে জানাবে। ফুটবল ম্যাচ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজটা যারা করেন সেই রেফারিরাই এতদিন ছিলেন সবথেকে বেশি উপেক্ষিত। তাদের জন্য ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা সহ বাড়ানো হয়েছে সকল সুযোগ সুবিধা। ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে এবং আমাদের রেফারিদের কিছু কনসেপ্ট ছিল, কিছু আবদার ছিল। সেই আবদারের পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তাদের ফিটা বাড়ানো হয়েছে। 8 দল নিয়ে হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ। এই মৌসুমে থাকবে না কোনো রেলিগেশন। ফুটবলের উন্নতির স্বার্থে এএফসির ক্লাব লাইসেন্সিং করা হচ্ছে বাধ্যতামূলক। সেই সাথে ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সভায় সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন তুষারের মেয়াদ বাড়ানো হয়েছে 2 বছরের জন্য। যে ফুটবল খেলা চলছে, অর্ণব বাপি, 71। চলাকালীন সময় তারা যে টাকা নানা সমালোচনা আর বিতর্ক তারপরেও থেমে থাকেনি সৌদি আরব। শেষ পর্যন্ত রেসে টিকে থাকার পুরস্কার পেল মধ্যপ্রাচ্যের দেশটা। 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। একই সাথে 2030 বিশ্বকাপ 3 মহাদেশে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা, যেখানে স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আয়োজন করবে 2030 বিশ্বকাপ। সাথে প্রথম 3টা ম্যাচ মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। 2030-এ ফিফা বিশ্বকাপ পা রাখবে শতবর্ষে, সেটা উদযাপন করতেই ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে একমাত্র বিডার হওয়ায় সৌদি আরব সহজেই পেয়ে গেছে বিশ্বকাপ হোস্ট করার টিকিট। কাতারের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে এই গৌরব পেল সৌদি আরব। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।